Welcome to the first episode of Full Time with UNB. This is a sports podcast where we talk about sports, but we have to give you a disclaimer that none of us are actually sports expert. We just work together when we just love sports and we just love talking about sports. Since we do all spend a lot of time together, we decided we're just going to turn this into a podcast and see how it goes. So, episode one, I have Tushar, who's our social media head. We have Arman, who's our product analyst, and we have our head of web, Onimesh, with us. All right, so let's get it, boys. First topic, yeah? Cricket, Bangladesh and Pakistan. How's it going, boys? Did any of you guys watch the match or what happened? কি মনে হইলো খেলা দেখা? অস্থির কারণ জিনিসটা হয়েছে যে লাস্ট প্রিভিয়াস টেস্ট এই টেস্টের আগে ছিল আয়ারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথেও বাংলাদেশ খুব ভালো পারফর্ম করেছিল তখনই একটা কোয়েশ্চেন মানুষের মনে ছিল যে একটা বিগ টিম যখন আসবে তখন কি হবে বাট বাংলাদেশ এবার লাইক প্র্যাকটিক্যালি লাইক খাতা কলমে দেখিয়ে দিল they are the right track. They are the very young generation, talented young generation like upcoming, and with experience and with the confidence they have right now, I think they will do wonders. Yes. ভাই আচ্ছা এখন মানে আপনি তো বাংলাদেশের খুব প্রশংসা করতেছেন এখানে মানে বাংলাদেশের কি এখানে কোনো হোম অ্যাডভান্টেজ ছিল? আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি অ্যাড করতে চাই যে আমরা সবাই জানি যে টেস্টের লাইনটা ভালো করেছে পারফরমেন্স ভালো ছিল কিন্তু একদম বেসিক আমি এখানে ফার্স্ট থ্যাঙ্কস জানাতে চাই হচ্ছে বাংলাদেশের আমাদের যে পিচ কিউরেটার ছিল নর্মালি যখন আমি ফার্স্ট টেস্টে হচ্ছে আপনার ছিল খুবই আনকনভেনশন ট্র্যাডিশনাল এটা দেখা যেত বাংলাদেশে কিছু কিন্তু গ্রাস ছিল গ্রাস থাকা যেটা হয়েছে প্রায় ফার্স্ট 2 days পর্যন্ত কিন্তু ভালো সিং করবে পেসার একটা সিরিয়াস অ্যাডভান্টেজ দেন ডে 3 থেকে আই থিঙ্ক স্পিনাররা একটা টার্ন করা শুরু করেছে সো ইট ওয়াজ লাইক ইটস এ গ্রেট উইকেট ঠিক আছে মিরপুরের পিচ থেকে আমরা আর অনেক খেলা দেখছি কিন্তু পিচিং হচ্ছে আমাদের নানা কমপ্লেক্স থাকে অনেক কিছু থাকে কিন্তু কারেন্ট যে পিচটা আমরা দেখলাম ইট ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস ইন মাই ওপিনিয়ন ঠিক আছে সো এনিথিং at least এটা কখনোই কেউ কমপ্লেন করতে পারে না লাইক ইট ওয়াজ আনফেয়ার ফর এনিথিং আগে যেরকম পিচগুলো ছিল র্যাঙ্ক টার্নার্স ঠিক আছে সব স্পিন ভিত্তিক সবাই নাকি বাংলাদেশ টিমে দিত টেস্ট ম্যাচে ইট ওয়াজ নট লাইক দ্যাট অ্যাট অল ইট ওয়াজ ভেরি ব্যালেন্সড অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস পিচ ঠিক আছে আচ্ছা বয়েজ সো মিরপুরে যে এবারে যে পিচ আমরা তো অবভিয়াসলি অনিমেশ ভাই যেটা বললো যে ইটস ইউজুয়ালি বল নতুন গ্রাউন্ডসম্যান নতুন পিচ নতুন ট্র্যাক ঘাসও দেখা গেছে সো হোয়াট ইউ গাইস থিংক আমরা হচ্ছে আগে মিরপুরের যে পিচটা দেখতাম সেটাকে সবাই হচ্ছে মানে ধান খেল বলতো অনেকে ঠিক আছে এবারে কিন্তু আমরা যদি দেখি যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে এক সেশনের মধ্যে হচ্ছে পিচটা আবার মানে খেলার জন্য প্রস্তুত আর ড্রেনেজ এবার মানে বাংলাদেশে আমি এই প্রথম দেখলাম যে কেউ ড্রেনেজ রে কমপ্লিমেন্ট দিছে ইউ নো দেন হচ্ছে আমরা দেখি কি মিরপুরে হচ্ছে স্পিনাররা 10 উইকেট নিয়ে নেয় একটা টেস্টের মধ্যে কিন্তু এবারে ওই রকম হয় না এবার হচ্ছে দুই ইনিংস মেলায় হচ্ছে 20 উইকেট নিছে 10টা হচ্ছে স্পিনার নিছে 10টা হচ্ছে পেস বোলাররা নিছে আমরা ওইটাও দেখছি ফোর্থ ইনিংস হচ্ছে পেস বোলাররা খুব ভালো বল করছে তো আন্ডারউড হচ্ছে পিচটা অনেক ভালো ছিল Speaking of fourth innings, whereas tested fourth innings and Nahid Rana comes back in with like 5 wickets. যেখানে হইতেছে গিয়ে টেস্ট কিন্তু ড্র হয়ে যাইতেছিল নাহিদ রানার সবচেয়ে বড় ফ্যান আমাদের আছে তুষার ভাই আসলে তো স্যার না আসলে কি মানে বাংলাদেশ পাকিস্তান এই সিরিজ মানে বাংলাদেশের মানে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা মানে এটা টোটালি বলতে হবে যে বাংলাদেশ পাকিস্তানকে ডমিনেট করে ফেলছে সো এরকম খেলা আমরা অনেকদিন পর দেখলাম বাংলাদেশে সো এর মাঝখানে মানে বলতেই হয় যে নাহিদ রানা একটা টার্নিং পয়েন্ট ছিল সো নাহিদ রানার পেস রিভার্স সুইং প্লাস আগ্রাসন এই তিনটা মিলায় আমার কাছে যেটা মনে হয়েছে যে পাকিস্তানের মানে প্রত্যেকটা ব্যাটসম্যানকে একদম ভেঙে দিছে নিচ থেকে সো নাহিদ রানা মানে ফার্স্ট টেস্টে তো নাহিদ রানা অবভিয়াসলি টার্নিং পয়েন্ট ছিল আর ওইদিকে যদি আমি ব্যাটারদের কথা বলি তো নাজমুল হাসান শান্ত খুব ভালো খেলছে সো সাথে মমিনুল হকও খুব ভালো ব্যাটিং করছে সো এই কারণে আমরা ফার্স্ট টেস্টে পাকিস্তানের সাথে জিতি সো
So speaking of Shanto, actually, Shanto, what he got a century in the first innings in the first test, and he got 87 in the 87 হ্যাঁ second. সো মানে ভাই ফর আ ওয়াইল শান্ত যে ভালো রেড বল প্লেয়ার এটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জানতাম, কিন্তু মানে এতদিন পরে যে মানে শান্ত অ্যাকচুয়ালি রান করতে পারছে, মানে হি হ্যাড আ বিট অফ আ ড্রাই স্পেল ইন দ্য মিডল। সো ডু ইউ থিঙ্ক এটা কি ওর ক্যাপ্টেন্সির জন্য ভালো, মানে হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এন্ড হাউ ডু উই সি দিস, মানে শান্ত টার্ন ওর লিডারশিপ কিন্তু চমৎকার ছিল। আপনি যদি এই দুই টেস্টের কথা বলেন, আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন ও মানে লিড করছে বাংলাদেশকে, সো সেই জন্য আমরা রেজাল্ট দেখতেছি সামনে। Okay, আমি এখানে একটা জিনিস দেখতেছি, বাংলাদেশ আগে কি হইতো, আমি হচ্ছে মানে 2 বছর পর একটা টেস্ট জিততো, 3 বছর পর একটা টেস্ট জিততো, মানে এরপরে আর কোনো হচ্ছে কনসিস্টেন্সি থাকতো না। কিন্তু এই টিমের ক্ষেত্রে আপনি দেখবেন 2024 পাকিস্তান পারফরম্যান্স করছিল, এবং 26 এসে আবার হচ্ছে। এই টিমের মধ্যে আপনি মানে একজন দুইজনকে হচ্ছে দেখবেন না যে পারফর্মার, এখানে হচ্ছে অনেকেই পারফর্মার আছে। আর এই ক্ষেত্রে আমি হচ্ছে সবচেয়ে বেশি যাদের ক্রেডিট দিব তারা হচ্ছে মুমিনুল আর হচ্ছে তাইজুল। ওরা কিন্তু হচ্ছে ডেডিকেটেড হচ্ছে টেস্ট প্লেয়ার, ওরা হচ্ছে সব ধরনের ফরম্যাট খেলতেছে না, ওরা জাস্ট হচ্ছে টেস্ট খেলতেছে। না তাইজুল, I mean like you know তাইজুল was always backup for সাকিব, right? মানে তার সো টি20তে তাইজুলের ওরকম কোনো ট্র্যাক রেকর্ড ভালো ছিল না। এই কথা তাইজুল মোস্টলি লাল বলেই ও যেটা করতে পারে, স্পেশালি একটা 20-25 ওভার পুরানো একটা লাল বল, মানে দিনের বেলা যখন গরম ওই হিটের মধ্যে ও যে টার্নটা পায়, এইটা আমার মনে হয় না, মানে আমার কাছে তাইজুলের অনেক আন্ডাররেটেড লাগে বাংলাদেশি স্পিনারদের মধ্যে। আনফর্চুনেটলি ও যখন খেলা শুরু করছে তখন সাকিব খেলতেছে, মাহমুদুল্লাহ খেলতেছে, ইউনো একটু টাফ হয়ে গেছে ওর জন্য। বাট মানে এখন ওর চান্স, অবভিয়াসলি হি ইজ বিট সিনিয়র অ্যাজ ওয়েল। দেখেন আমাদের হচ্ছে বিএসএস একটা ঘরোয়া লিগ হয়। বিসিএল ইউ মিন? হ্যাঁ। সো ওটা হচ্ছে একটা ঘরোয়া লিগ হয়, ওইখানে হচ্ছে প্লেয়াররা চান্স পায়। তারপরে একটা টেস্ট হয়, আন্তর্জাতিক টেস্টগুলো হয় 6 থেকে 7 মাস পর পর, মানে ওরা কিন্তু সব ফরম্যাট খেলতেছে, ঠিক আছে? ওরা অনেক পর সময় পাইছে, তারপরে ওদের ডেডিকেশনটা, ওরা হচ্ছে টেস্টে মানে লেগে থাকা, যেটা আর কি ওদেরকে আমি হচ্ছে মানে থামস আপ দিবই। না এটা বলতে হয়, তাইজুল মানে সেকেন্ড টেস্টে 6টা উইকেট পাইছে, ওইটাই কিন্তু টার্নিং পয়েন্ট ছিল আমাদের। he was the leading wicket taker, if I'm not wrong. 30 উইকেট 30 উইকেট টোটাল 13 উইকেট। নাহিদ রানা তো 9 রান হচ্ছে 11 উইকেট পাইছে। হ্যাঁ নাহিদ রানা আই থিঙ্ক মানে পিক দ্য বোলার্স, মানে আমি নাহিদ রানারে নিয়ে এই টেস্ট এই সিরিজটাতে যত ইমপ্রেসড হয়েছি, মানে ঠিক আছে ও জাস্ট পিএসএল খেলে আসলো, ওর ওডিআই ট্র্যাক ভালো ছিল, ওরা খেলানো হয়েছে 50 ওভারের খেলা, মানে বাট ও যে লাল বলে এত ভালো করতে পারে আই হ্যাড নো আইডিয়া। মানে অবভিয়াসলি লাল বল যখন তুমি একটা নতুন বল, একটা নাহিদ রানার হাইট কত 6 ফুট 3 4, He's something like 6'4", হ্যাঁ। 6'5". সো আমাদের বাংলাদেশে যখন শাহাদাত হোসেন ছিল, শাহাদাত হোসেনের লাল বলের চেয়ে কিন্তু মানে সাদা বলের চেয়ে কিন্তু লাল বলে বেশি ভালো বোলিং করতো। লাইন অতটা ভালো ছিল না অফকোর্স মানে যে বাউন্সগুলো দেয় অস্থির। মানে আমরা আগে কি দেখতাম, আমরা দেখতাম যে হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওদের হচ্ছে 150 গতিতে বল করা বলার আছে, সেটা বাংলাদেশে কখনো এরকম হতো না আর কি। আমরা হয়তো বা হচ্ছে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে যখন খেলতাম তখন হচ্ছে বাংলাদেশের একটা দুইটা বল হচ্ছে বোলারদের 150 যাইতো, কিন্তু এখানে নাহিদ রানাকে দেখেন এভারেজ স্পিড করতেছে হচ্ছে 145 গতিতে, মানে আমাদের রেগুলার একটা বলার পাইছে 145, যাকে দেখে হচ্ছে আমরা যে আমাদের প্লেয়াররা যেরকম ব্র্যাডলি, তারপরে হচ্ছে মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বলারদের দেখে হচ্ছে ভয় পাইতো, আমাদেরকে একজন বলার আছে নাহিদ রানা, তার বল দেখে হচ্ছে পাকিস্তানিরা ওইরকম ভয় পাইছে। দেন হচ্ছে ওর ওই বলগুলোতে ভয় পাওয়ার কারণে বাকি বলাররা অ্যাডভান্টেজ পাইছে। মানে বাকি বলাররা কিভাবে অ্যাডভান্টেজ পাইছে, এক পাশে হচ্ছে আপনাকে নাহিদ রানা হচ্ছে মানে ডমিনেট করতেছে, ওদের মেন্টালিটিটা হচ্ছে নাহিদ রানাকে আমি ডিফেন্ড করবো, বাকি বলারদেরকে মেরে খেলবো, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে হচ্ছে নাহিদ রানাকে ডিফেন্ড করতেছে, বাকি বলারদের যখনই হচ্ছে মেরে খেলতে যাইতেছে তখন উইকেটটা দিয়ে দিতেছে। তো এখানে হচ্ছে বাংলাদেশের স্ট্র্যাটেজিটা অনেক ভালো ছিল। এখানে আমাকে অ্যাড করতে চাই যে বাংলাদেশের আমি যেটা দেখলাম যে তাসকিন যদি অনেক আই থিঙ্ক ও টেস্ট টিমে একটু পর মানে একটা গ্যাপ ছিল ওর আসলে, সো অনেকদিন পর টেস্ট খেলতেছে না, তারপরও তাসকিনের মধ্যে আমরা যদি দেখি যে ও কিন্তু বল কন্ট্রোল, সুইং, মুভমেন্ট এগুলো কিন্তু যেহেতু অংশ আমার এক্সপিরিয়েন্স, সো এটাকে অনেক ভালো কমপ্লিমেন্ট করছে, মানে র পেস অফ নাহিদ অ্যালং উইথ তাসকিনস সুইং। আর ওইদিকে আবার তাইজুলের সাথে কিন্তু মিরাজেরও
স্কিল পার্টনারশিপ দ্যাট ওয়াজ অলসো মিরাজ কিন্তু বল এক্সট্রিমলি ওয়েল, যেরকম টার্ন যেরকম আর্মস ও আমি যখন খেলা দেখছিলাম ও হচ্ছে ফ্রিকুয়েন্টলি এমন বল করতেছিল যে ব্যাটসম্যানরা প্রায়ই খেলতে পারতেছিল না, খুবই অকওয়ার্ড ভালো হচ্ছে ডিফেন্ড করা লাগতেছিল ওদেরকে। সো অ্যান্ড ওভারঅল শান্তর যে ফিলিংস যেটা একা, সো বাংলাদেশ ইজ ফর সাম রিজন আর কি টোটালি মানে 360 ওয়েতে হচ্ছে পাকিস্তানের সব দিক থেকে অনেক ভালো আছে, স্ট্র্যাটেজি বলেন ব্যাটিং বলেন। এবং আমি আমার তো আমি একটা জিনিস আমি তুলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ এখন কনফিডেন্স রেজিও করতেছে। So, এখানে একটু বলো না। আচ্ছা না, okay, so there was the time যে আমি আমার ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করতাম যে বাংলাদেশের এগেইনস্টে খেলা হইলে how did they react? They were always like, hey, Mushfiqur is the only one who's speaking from behind, but other than that field না সবাই অনেক কোয়াইট থাকতো। So this was the experience of the Irish players, but মুশফিক ছাড়া আমার কাছে মনে হইতো না, মানে সাকিব মাঝে মধ্যে কথা বলতেই করতো, মানে এই যে ইয়াং জেনারেশনের যে একটা হাঙ্গার আছে এটা আসলে স্লেজিং দেখে বোঝা যায় যে মানে ইফ ইউ আর ভাই 5টা দিন ওইখানে মানে 90 ওভার সূর্যের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই বাংলাদেশের গরমে খেলা কিন্তু অনেকটা। এর মধ্যে যদি আপনি যদি কথা না বলেন বা এটা যদি পুরো মানে খেলাটা যদি মরে যায়, দ্যাটস ইট, ইউ আর ডান। আপনার বলার যতই এক্সপিরিয়েন্স হোক, যতই ভালো বোলিং করেন, আপনার তো এক্সট্রা কোনো অ্যাডেড প্রেশার দিতে পারতেছেন না। সো বাংলাদেশে এটা করছে, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ যে হোম ম্যাচ ম্যাচ মানে আমার কাছে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড দ্যাট, মানে অ্যাজ এ উইকেট কিপার আমার That makes the game more entertaining, right? আমার টেস্ট ম্যাচ দেখতেছি 2026 এ এসে হ্যাঁ ইন্টারেস্ট নিয়ে, হ্যাঁ মানে T20 IPL PSL বাংলা টেস্ট ম্যাচ নিয়ে আমি enthusiastic, so it's a great এটা আমাদের থেকে বেশি এন্টারটেইন হচ্ছে ইন্ডিয়ানরা। ওরা আমি অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো কন্টেন্ট দেখছি যে ওরা হচ্ছে মানে এটা রিভিউ করছে লিটন কিভাবে হচ্ছে রিজওয়ানকে স্লেজিং করছে, আর রিজওয়ান তো ওভার অ্যাক্টিং এর জন্য সব মানে সব জায়গায় ফেমাস। লিসেন, বাট আমি যদি রিজওয়ানের জায়গায় হইতাম আমিও সেম কাহিনী করতাম, কারণ মোমেন্টাম তো বাংলাদেশের কাছে, দ্য অনলি ওয়ে। পাকিস্তানের কাছে কিন্তু টাইম ছিল না, স্পেশালি সেকেন্ড টেস্টের কথা যদি বলি, মানে 2 দিনে 440 করা সিলেটের মতো জায়গায় ইজ নট দ্যাট টাফ, যেখানে কিন্তু মানে আউটফিল্ড অনেক ফাস্ট, টাইমিং করলে বল যাইতেছে, বলার বাংলাদেশ 3টা পেসার নিয়ে খেলছে, সো বলে পেসও আসতেছিল, সো ইউড গেট দ্য বল ইন ইয়ার ব্যাট, as long as like someone like Rizwan and someone like Aga, they will always play well when the ball is coming to their bat. It's just that's how these batsmen are. You can't, মানে যত জোরে বল করবা এদের জন্য অতই অ্যাডভান্টেজ। বাট এইরকম একটা জায়গায় বাংলাদেশ যে 2 দিনের এত সহজ একটা টার্গেট আটকায় দিছে, বাট পাকিস্তান কিন্তু কামব্যাক করতেছিল, রিজওয়ানার এই কিন্তু দাঁড়ায় গেছিল, তারপরেও কি হলো, তারপরেও তাইজুল সরি হি জাস্ট কেম ব্যাক কুইক। আমি যখন চতুর্থ দিনে হচ্ছে যখন রিজওয়ান হচ্ছে ওদের বলারটা সাজিদ খান, হ্যাঁ let me না সাজিদ খান না, খুররাম শাহজাদ। সাজিদ খান দ্য স্পিনার, হ্যাঁ ওরা হচ্ছে টি20 4 মারছিল, আমি 4টা ওভার দেখছি, ওরা পরপর 2 বলে হচ্ছে 4 মারছিল, ঠিক আছে। ওই জায়গায় মনে হচ্ছিল ম্যাচটা হয়তো হাত থেকে চলে যাচ্ছে, বাট দেন তাইজুল অস্থির বল করছে। না বাংলাদেশের টেম্পারমেন্ট দেখে I was very surprised. I'm like it's a happy surprise. It's not like anything negative or anything, but like মানে এরকম লাস্ট দিনে আইসা 130-40 রান ডিফেন্ড করা, ভাই 90 ওভার 130, মানে if you play at a snail's pace you would get there. ভাই এছাড়াও মানে সেকেন্ড টেস্টে আমরা হয়তো একটা জিনিস মানে মিস করতেছি, মানে দুই এক্সপেরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রহিম আর লিটন দাস। Oh my god, yes boys. মুশফিকুর রহিম 137 সম্ভবত, তো Let me double check that for you. 137। সো মানে বলতে হবে যে ভাই মানে আমাদের 2টা প্লেয়ার আছে যারা মোস্ট এক্সপেরিয়েন্সড, ওরা আসলে সেকেন্ড টেস্টে মানে পাকিস্তানের সাথে খেলা দিছে। হ্যাঁ লিটনের 123 আর মুশফিকের 137, আর দুইটাই কিপার, আর obviously মুশফিক doesn't keep anymore. আমি ওর 123 কে হচ্ছে পুরো 150 বা 160 করে দিব, কারণ ও যে কন্ডিশনে খেলছে লিটন দাস গুড স্টার্ট স্পেসিফিক্যালি। সো ইট ওয়াজ গ্রেট, টেল এন্ডারদের নিয়ে 3টা বলারকে নিয়ে ও হচ্ছে পার্টনারশিপ করে যেখানে বাংলাদেশ হয়তো 150 160 এর মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা,
মানে এটা প্রিভিয়াস আমরা এটাই দেখি যে বাংলাদেশ মানে এমনই, এর চেয়ে বেশি কোনো সময় আমরা আশাও করতে পারি না। সো এইবার আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ার হয়তো দেশের জন্য খেলছে। না না ম্যান, দে হ্যাড এভরিথিং টু প্রুভ। লাইক আই মিন, আমরা যদি বিসিবির ব্যাক এন্ড ড্রামা যদি দেখি, যে সোপ অপরা চলতেছে, রাইট, ইলেকশন, আমির ইকবাল খোমেনেন, লোকজনের প্রোটেস্ট, সোশ্যাল মিডিয়া, লোকজনের লাইক বাংলাদেশি পিপল আর ভেরি অ্যাংরি অন সোশ্যাল মিডিয়া এনিওয়ে, বাট এই জিনিসটা নিয়ে এরা আরও বেশি খাটা। সো এত ড্রামার মধ্যে আই মিন দ্য টিম হ্যাড, it was like it's like they had a chip on their shoulder. They had to prove it. যে আসলেই আমরা খেলতে পারি। ওইখানে যেটা হইতেছে ওইটা ওইখানের জিনিস, মাঠের মধ্যে তো আর এটা হইতেছে না। এত প্রফেশনালিজম নিয়ে অনেস্টলি আমি বাংলাদেশের আগে কোনো টিমের খেলতে দেখিনি। এটা আচ্ছা বয়েজ, তাহলে ক্রিকেট নিয়ে আর কারো কিছু বলার আছে বিফোর উই মুভ ইনটু দ্য নেক্সট টপিক? আমি বলারদের পাশাপাশি আমাদের ব্যাটসম্যানদেরকে হচ্ছে আমি বাহবা দিতে চাচ্ছি, কারণ হচ্ছে প্রথম ইনিংসে আপনি যদি দেখেন শান্ত, তারপরে হচ্ছে ওইখানে মুমিনুল অনেক ভালো করছে। আর এই ইনিংসে সেকেন্ড টেস্টে হচ্ছে ফার্স্ট ইনিংসে লিটন দাস একা ক্যারি করছে, ঠিক আছে? দেন হচ্ছে চতুর্থ ইনিংসে থার্ড ইনিংসে মুশফিকুর রহিম অস্থির খেলছে, ঠিক আছে? তো ব্যাটারদের মানে বোলারদের পাশাপাশি ব্যাটাররা অনেক ভালো করছে। তারপরে পাশাপাশি যদি আমি দেখি, আমি মুশফিক নিয়ে আলাদা বলতে চাই, ওর 34 এইজের আগে 7টা 100 করছে, আর 34 এর পরে হচ্ছে 7টা 100 করছে। মানে ধরতে গেলে হচ্ছে ওর ম্যাচুরিটি আসছে হচ্ছে 34 বছর পরে, মানে ম্যাচুরিটি আসছে টেস্ট খেলা। আর লিটন দাস অস্থির ছিল, সে হচ্ছে আর ও হচ্ছে নাম্বার 6 এ হচ্ছে সবচেয়ে বেশি 100 নেওয়া প্লেয়ার হচ্ছে। আর এইসব ব্যাটিং বলিং সবকিছু মিলাই আমরা আমাদের র্যাঙ্কিং এ একদম ইতিহাসের সেরা র্যাঙ্কিং 7 নম্বরে আছে টেস্টে। দেন হচ্ছে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে হচ্ছে 5 নাম্বার দল হিসেবে আছি, ভারতকে টপকাই দিছি। অস্থির সবকিছু মিলাই ক্রিকেট নিয়ে তাহলে আমাদের কাছে ফাইনালি আমি একটা জাস্ট ওপেন কোশ্চেন। তো এখান থেকে বাংলাদেশের ফিউচার কি দেখছেন? বাংলাদেশের মোস্ট অফ অগাস্টে একটা টেস্ট আছে অস্ট্রেলিয়ার সাথে, অ্যাওয়ে টেস্ট, and Pakistan team, you know, they are going downhill, so how they can improve? Question. Okay, boys, I'll take this one first, then we go this way, you know. Bangladesh is becoming a very good bowling unit, especially tested, especially মানে তিনটা পেসার খেলা ঢাকার মতো বাংলাদেশের মতো পিচে, দিস ইজ হোম টিমের জন্য দিস ইজ আনহার্ড অফ। আগেও কখনো দেখি নাই, সবসময় স্পিনে, মানে ওডিআই টি20 যেটা অলওয়েজ স্পিন হেভি, রাইট? বাট এই যে একটা চেঞ্জ, এই যে একটা কনফিডেন্স, শরীফুল, তাসকিন আর মোস্তাফিজ তো খেলাই নাই এবার। আই মিন আই নো মোস্তাফিজ ডাজন্ট So, you know, Mostafiz, but like, you know, Mostafiz also used to play really well in test matches. লাল বলে কিন্তু স্পেশালি ওর যে কাটার মাটার মারে এগুলা কিন্তু লাল বল ক্রিকেটের জন্য অনেক ভালো। বাট মোস্তাফিজকে ছাড়াও যে এই যে তিনটা পেসার, দুইটা স্পিনার, 5 জনের নিয়ে যে কমপ্লিট অ্যাটাক, মানে কখনোই হাল ছাইরা দেয় না, এই করে নাই, দিস ইজ লাইক মানে দিস ইজ আ নিউ ক্যারেক্টারিস্টিক ফর বাংলাদেশি টিম। এরা যদি এটা ধরে রাখতে পারে, দিস উইল গো আ লং ওয়ে। এখন পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান আমার কাছে মনে হইতেছে লাস্ট 10 বছর ধরে ট্রানজিশন হইতেছে, অনেকটা ম্যান ইউনাইটেডের মতো। এরা প্রত্যেক বছরই এইটা হইতেছে ওইটা হইতেছে, ভাই অনেক আনস্টেবল একটা টিম। মানে ড্রামা দেখতে গেলে তো বাংলাদেশের বিসিবিতেও তো ড্রামা হইতেছে, বাট প্লেয়াররা তো খুবই প্রফেশনাল, which is I'm very surprised, but তারপরে you're gonna have to give credit where it's due. এখন পাকিস্তানের প্লেয়াররা মাঠে এসে যদি দেখান অফ হোল প্রফেশনালিজম, পাকিস্তান আরও 10 বছর ট্রানজিশনেই থাইকা যাবে। এদের এই ট্রানজিশনটা কোনোদিন কমপ্লিট হবে না। এমন তো না যে পাকিস্তানের প্লেয়ার পুল নাই, পাকিস্তানের প্লেয়ার পুল বাংলাদেশের ডবল। পাকিস্তানের ক্রিকেট হয় সারা বছর, পাকিস্তানের স্টেট ক্রিকেট ইজ ডিফারেন্ট। সো এই স্টেটে না হলে ওই স্টেটে এরকম অনেক অপরচুনিটি আছে পাকিস্তানে, যেটা বাংলাদেশের জন্য অলমোস্ট লাইক অফ সিজনে বিপিএল, বিসিএল আর নয়তো ঢাকা প্রিমিয়ার লিগ, এইটার বাইরে কিন্তু বাকি খেলা ইটস নট ক্রেডিটেড দ্যাট ওয়েল, ওইরকম মানে ইম্পর্টেন্ট হন। সো এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ যদি ইমপ্রুভ করতে পারে, পাকিস্তানের কাছে এত গ্রাসরুটের অপশন থাকার পরেও যদি এটা ইউটিলাইজ না করা হয়, দেন ইটস গোনা বি ব্যাড ফর পাকিস্তান, দে উইল বি ইন দিস প্রবলেম ফর অ্যানাদার 10 years। না, বিশেষ করে আমি বলতে চাই যে বাবর আজমের কথা। সো বাবর আজম যখন আমরা আসে পাকিস্তান টিমে, সো আমরা কিন্তু অনেকেই কিন্তু বলতো যে এটা হয়তো কোহলির
মানে আরেকটা ভার্সন আমরা দেখবো যে বাবর আজম অনেক ভালো খেলতেছে পাকিস্তানের, True. কিন্তু বাট এটা না আমি বাবর আজমের কাছ থেকে এটা আমি মানে পরে আর পেলাম না, সেই consistency নাই, একদমই নাই। ইভেন আমাদের বাংলাদেশের সাথে যে টেস্টটা ওইটা তো আমি দেখলাম বাবর আজমের কোনো রোলই নাই। বাবর So, আজম কিন্তু I think second test যাই হোক মানে মানে ওর এইটা না মানে ওই জিনিসটা নাই আগের মতো। সো পাকিস্তান টিমের ক্ষেত্রে আমি ম্যাচ উইনিং যে ব্যাপারটা, হুম, হুম। ম্যাচটা শেষ পর্যন্ত ধরে রাখা, ধরে শেষ রাখা, করা। হ্যাঁ হ্যাঁ True. ওকে আরমান রমিজের পাকিস্তান নিয়ে এখানে হচ্ছে কমেন্ট করার মতো কিছু নাই, কারণ ওরা সবসময় আনপ্রেডিক্টেবল, আমি কমেন্ট করতেছি না। বাট রমিজ রাজা একটা কথা বলছে, সেটা হচ্ছে বাবর আজমের কাছে 50-60 রানের ইনিংস হচ্ছে সে আশা করে না, সে হচ্ছে আরো ভালো আশা করে, ম্যাচ উইনিং ইয়ে করবে, পারফরমেন্স করবে, যেমন হচ্ছে মুশফিক করছে, শান্ত করছে, মুমিনুল করছে, ঠিক আছে? ওইরকম পারফরমেন্সটা হচ্ছে আমরা মানে ওরা হচ্ছে বাবর আজম থেকে পাচ্ছে না, ঠিক আছে? তো ওরা ওইরকম কমেন্টস করতেছে, প্লাস হচ্ছে ওদের ওপেনাররা ভালো করে না। ওপেনার্স ওয়ার ফ্লপ ম্যান। আমি যখন গ্রুপ চ্যাটে আফজাল ওয়ারিস সে মনে হয় First test এ সেঞ্চুরি ছিল তার, সেই একমাত্র মনে হয় সেঞ্চুরি স্কোরার পাকিস্তান। বাট আমি মনে আছে গ্রুপ চ্যাটে যখন কোয়েশ্চেন পাঠাইতেছিলাম এটার জন্য, তখন হইতেছে যে ভাই আমি একটা কোয়েশ্চেন করছিলাম যে পাকিস্তানি ওপেনাররা কি ফ্লপ, এদের কি এই টেস্টে মনে হয় কনসিস্টেন্ট রিজওয়ান ভালো খেলছে বিশেষ করে চিন্তা করো আমাদের যে ক্যাপ্টেন সে পুরোপুরি ফ্লপ, শাবাশ। But Shan Masood came back in second innings, no? I saw him make a beautiful impact. Yeah, he made 71 in the second test, second innings. একাত্তরই মানে আমার কি বেশি আছে। Yeah, and Aga. ওইটা ছাড়া যদি আমরা বাংলাদেশকে দেখি, বাংলাদেশকে আমরা কি দেখতাম হচ্ছে ওডিআই হচ্ছে ভালো করতেছে, ঠিক আছে? আমরা টেস্টে দেখতাম যে অলওয়েজ 9 নম্বরে পড়ে আছে, এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের হচ্ছে লাস্ট নম্বরে বাংলাদেশকে আমরা রেগুলার দেখতেছি, ওটা রেগুলার রুটিন হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন, এখন বাংলাদেশ হচ্ছে টি20-তে ভালো করতেছে, পাকিস্তানের সাথে সিরিজ জিতছে, ঠিক আছে? তারপর হচ্ছে বাংলাদেশ টেস্টে ভালো করতেছে, বাংলাদেশ ওডিআইতে ভালো করতেছে। তো আমার মনে হয় বাংলাদেশের এখন যে মেন্টালিটি সেটা একটু ডিফারেন্স। মানে আমি হচ্ছে বাংলাদেশ নিয়ে আশাবাদী, এরা হচ্ছে কোনো একজনের প্রতি হচ্ছে ডিফেন্ডেন্ট না, যেমন যেটা হচ্ছে আমরা সাকিবের ক্ষেত্রে দেখতাম, সাকিব হচ্ছে বলিং ভালো করবে, ব্যাটিং ভালো করবে এরকম, বাট এটাতে হচ্ছে অনেক কন্ট্রিবিউটর আছে। হ্যাঁ, I mean like it's a team sports man. নয়তো তো সবাই গলফই খেলতো, রাইট? ওই জন্য আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে আমি এখন আশাবাদী, কারণ ওরা দুর্দান্ত করেছে। এই টেস্টে মানসিকতা অস্থির ছিল, এক কথায় হচ্ছে অ্যামেজিং ছিল। Alright boys, ঠিক আছে তাহলে আমরা let's finish up with cricket, move on to football. Right, football World Cup জুনের 12 তারিখ। আমরা অনেকেই স্কোয়াড রিলিজ হয়েছে, ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, বেলজিয়াম, আর কেউ কি রিলিজ করছে? এই ছোট মানে okay, I know we're probably gonna see the squads coming out in like next week or so, but favorites, কার কি favorites, হ্যাঁ? কে আগে যাইতে চাও? আমি আমি তোমার জার্সি যেহেতু পরে আছো তুমিই বলো আরমান প্লিজ। ব্রাজিল সাপোর্টার, সো হ্যাঁ আমি ব্রাজিল সাপোর্টার, বাট আমার ফেভারিট যদি আমি বলি, আমার নাম্বার 1 আমি রাখবো হচ্ছে স্পেন। দে আর ওয়ান্ডারফুল টিম, ব্যালেন্স টিম, ইয়াংস্টার আছে, সো হচ্ছে স্পেন আমার হচ্ছে নাম্বার 1। দেন আই এম বিং বায়াসড, দুই হচ্ছে ব্রাজিল, আর নাম্বার 3 আমি রাখবো হচ্ছে ফ্রান্সকে, নাম্বার 4 হচ্ছে পর্তুগাল, এন্ড নাম্বার 5 হচ্ছে আমি একটু ডাউট, একটা ওয়াইল্ড কার্ড পিক করো, নাম্বার 5 এর জন্য একটা ওয়াইল্ড কার্ড। ওয়াইল্ড কার্ড হচ্ছে আই থিংক জাপান, আর্জেন্টিনা আর মরক্কো। বাই ওয়াইল্ড কার্ড একটা, তিনটা না, ইউ ক্যান পিক 3, একটা জন্য পিক করা লাগবে। মানে আমি তিনটা হচ্ছে ডাউটে রাখতেছি আর কি। হ্যাঁ, বাট ওখানে বাট ওই তিনজনের মধ্যে টপ ক্যান্ডিডেট কে? তিনজনের মধ্যে টপ হচ্ছে জাপান। জাপান, মানে কোনো বয়েস কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়াই? আমার একটাই কোয়েশ্চেন, যে তুমি জাপানকে কেন স্পেসিফিকলি ওয়াই জাপান? ওকে, জাপান হচ্ছে আপনি ব্রাজিলের সাথে ম্যাচ দেখছেন? হ্যাঁ অফকোর্স, ইংল্যান্ডেরটাও দেখছি। হ্যাঁ, So, আমি মনে করি যে এরা হচ্ছে এখন সবচেয়ে টপ টিমের মধ্যে আছে আর কি। the Asian definitely the best team in Asia. হ্যাঁ, এশিয়ার মধ্যে ভালো টিম, ওরা হচ্ছে সাউথ আমেরিকান টিমকে হারাচ্ছে, তারপর হচ্ছে ইউরোপের টিমকে হারাচ্ছে। সো জাপান আমার মনে হয় এখন বেস্ট ফর্মে আছে। ও মানে একটা কিছু করে দিতে পারে, 2002 টার্কির মতো হাকান সাস, remember him, and the goalkeeper Rustu, man, they were amazing. But
বয়েজ কেউ জিজ্ঞেস করতে চাও কিছু আরমানকে? Yeah, so আকাশ কালার কাছে পড়া so আমরা সবাই বুঝতে পারতেছি আপনি কোন টিম। so why do you think like Brazil hate that traditional rivalry কথা দিকে না যে ফার্স্ট যেহেতু মরক্কোর সাথে টিম ব্রাজিলের ফার্স্ট I think I believe মরক্কোর সাথে লাস্ট ম্যাচে ব্রাজিল হেরে গেছে so এই ম্যাচে ব্রাজিল যদিও টিম এখন হচ্ছে ফুল টিম ফুল স্ট্রেট নিয়ে ব্রাজিল হচ্ছে এবং তাদের যে স্ট্র্যাটেজি করতে পারে তাদের ফর্মেশন নিয়ে যে বিষয় আমরা ব্রাজিলের আগে যেটা দেখতাম ওদের হচ্ছে দেশের কোচ থাকতো, ট্রেডিশনাল ওয়েতে খেলতো। ব্রাজিল সবসময় ওদের মানে যে প্রিপারেশনটা সেটা হচ্ছে সাউথ আমেরিকার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু অ্যানসেলোতি দেখেন ও হচ্ছে পুরা মানে ওয়ার্ল্ড ওয়াইড খেলছে, সে হচ্ছে এশিয়াতে খেলছে, আফ্রিকাতে খেলছে, দেন হচ্ছে ইউরোপে খেলছে। তো অনেক ম্যাচ হারছে জিতছে, বাট ও হচ্ছে মানে অভিজ্ঞতা গেদার করছে, তারপর হচ্ছে টিম কম্বিনেশন সাজাইছে। সো আর এবারে ব্রাজিলের যে অ্যাটাক আছে ওইটা একদম বেস্ট, যেটা হচ্ছে ইয়ে করছে। তারপর হচ্ছে আর নেইমার আছে, নেইমার হচ্ছে দেখে হাসিটা নেইমারের কথাটার পরে যে হাসিটা দিল। হচ্ছে পারফরম্যান্স ভালো হচ্ছে, কি করতে পারবে তার চেয়ে বেশি হচ্ছে আবেগ, অভিজ্ঞতা। নেইমারের জন্য অনেকে খেলবে আর কি, যে হ্যাঁ আমরা ভালো করবো, আমরা নেইমারের জন্য বিশ্বকাপ। নেইমার কি মানে ব্রাজিলের জন্য মেসি রোনাল্ডো টাইপ কোনো ক্যারেক্টার? আই থিঙ্ক এবারের জন্য হচ্ছে এরকম কোনো চান্স আছে? মানে আই মিন বয়েজ আমি জানি না হাউ ডু ইউ সি ইট। সো মানে বেসিক্যালি ব্রাজিলের যারা ফ্যান আছে তাদের মানে এক্সপেকটেশন কিন্তু সবসময় মানে এমন থাকে যে না এবার বিশ্বকাপ নিবে, কিন্তু বাট আমার জানি কেন মনে হয় যে ওরা ওই কোয়ার্টার ফাইনালের পরে কেমন জানি মানে দল হারায়া যায়। সো ওই জিনিসটা মানে দেখি না বা পাই না। সো মানে আমি যদি আমার টপ 5 বলি, সো আমি ফার্স্টে আর্জেন্টিনাকে রাখবো। অফ কোর্স রাখবো এই কারণে, কারণ অলরেডি আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। সো এটা যেমন একটা চাপ ওদের জন্য, প্লাস এটাও বলা যেতে পারে যে গত বিশ্বকাপে যেটা মেসির জন্য সবাই খেলছে, সো এটা এবারও হতে পারে। সো আমরা ধরতেই পারি এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। তো সেকেন্ড আমি যেটা বলবো এটা হলো স্পেন। সো এই দলটা এখন ইউরোপের সবচাইতে মানে এক্সাইটিং মানে দল একটা। সো ইয়াং দিয়ে ভরা, ওরা অনেক ভালো খেলতেছে। সো এটাও আমি ধরতে পারি। থার্ড আমি বলবো ফ্রান্সকে। সো ফ্রান্সের ব্যাপারটা টোটালি আলাদা, কারণ ওরা অলরেডি গত 2টা ওয়ার্ল্ড কাপে ফাইনালে উঠছে। সো এবার আমার জানি কেন মনে হয় যে এইবার থার্ড টাইম ফ্রান্স হয়তো বিশ্বকাপ নিতে পারে। এবার কিন্তু দেশমের লাস্ট ওয়ার্ল্ড কাপ ফ্রান্সের দেশ, এরপরেই জিদান ইজ টেকেন ওভার। সো এরপরে যদি আমি ব্রাজিলের কথা বলি, আসে আমি ব্রাজিলকে রাখছি টপ 5-এ। সো ব্রাজিল আমার কাছে যেটা মনে হয় যে যেটা গত ওয়ার্ল্ড কাপে আমরা মেসির জন্য দেখছি, এবার কেন জানি আমার মনে হচ্ছে যে নেইমারের জন্য এবার এটা হতে পারে। ব্রাজিলের যেই মানে অন্য টিম মেম্বাররা আছে হয়তো নেইমার খেলতে পারে। তো এটা আমি চাই। আমি কিন্তু মানে অ্যাকচুয়াল আমি আর্জেন্টিনার মানে বড় ফ্যান, ঠিক আছে, কিন্তু বাট আমার নেইমারকে পার্সোনালি অনেক ভালো লাগে। সো আমি চাই এবার যদি মানে ব্রাজিল কাপ নেয় এটা নেইমারের জন্য যাতে মানে নেয় আর কি হয়। সো এরপরে আরেকটা আছে ভাই, ঠিক আছে, এরপরে আমি আরেকটা অ্যাকচুয়াল মানে ওই রকম না। সো ইংল্যান্ডকে ধরতে পারি। ইংল্যান্ড টিমটা টোটালি কমপ্লিট একটা স্কোয়াড আমি মনে করি। সো এবার ইংল্যান্ডেরও একটা চান্স আছে যে ওয়ার্ল্ড কাপ নিতে পারে। ভাই প্লিজ আপনার, আচ্ছা তুষারের কি আমরা কিছু কোয়েশ্চেন করি তো ইংল্যান্ড আরমান তো এখানে না করি ভাই, না করি আমি আর একটাই বলবো যে ইংল্যান্ড প্রায় কয়েকটা ওয়ার্ল্ড কাপে কমপ্লিট করেছিল। হ্যাঁ ইংল্যান্ড আপনি ব্রাজিলের ব্যাপারে যে কথাটা বললেন একটা পয়েন্টে সেটা ফেল করে, আই থিঙ্ক এটা ইংল্যান্ডের জন্য বাট এবার তো সাউথগেট নাই, এবার তো থমাস টুচেল। but still something is wrong with it, like I don't know, like the team combination where he should play a part of the world cup. না, কিন্তু ভাই আমার একটা জিনিস মনে হয় ইংল্যান্ডের ক্ষেত্রে কমপ্লিট টিম প্রত্যেকবার থাকে, কিন্তু নকআউটের যে প্রেসার এটা কেন জানি ইংল্যান্ড নিতে পারে না। বাট এটা মানে ইগো ম্যান, অনেকে মনে করে দে আর বেটার প্লেয়ার, সবাই টিম ক্যারি করতে চায়, বাট পরে কিছু হয় না, মানে কোচের কথা অলমোস্ট গিয়ে ইউ নো। এটা কিন্তু ভাই আমার একটা কোশ্চেন, আমারও জানতে ইচ্ছা করে যে নকআউটের প্রেসারটা ওরা কেন এটা সামলাতে পারে না কেন। I don't know man, I mean ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যেটা হয় যে
top teams aren't really English players heavy. Man City তে জন স্টোনস বাদে টপ 11 এ আর কয়টা ইংলিশ প্লেয়ার আছে? You know, the regular starter. Nico O'Reilly, that's a different story. He's coming through, right? Arsenal কয়টা ইংলিশ স্টার্টার আছে? Ben White আগে স্টার্ট করতো right back. Ben White this season he's been on and off, right? Eze is the only one. Madueke don't even start all the game. Saka, yes. Saka is the only one in Arsenal, right? Then when you come to Man United, there's only Kobe Mainoo. The back line, Anthony Havens coming through. Harry Maguire, he's older. Thomas Tuchel, পছন্দ করে, but ওখানে একটু question mark আছে, you know? So Harry Maguire starting 11 এ সবসময় থাকে না। Up front মানে আর কই রাশফোর্ড নাই, ইউনাইটেডের বাকি উইঙ্গার্সরা কেউই ইংলিশ। হ্যারি কেইন তো মিউনিকে, রাইট? সো ইংল্যান্ডের ওইটাই আমি বলতেছি যে ইংল্যান্ডের আসলে ইংল্যান্ডের যে বড় বড় টিমগুলো এদের আসলে ইংলিশ প্লেয়ার কম। ইউ নো, ইউ টক অ্যাবাউট এলিয়ট অ্যান্ডারসন এই সামারে এই সিজনে যে সবচেয়ে ভালো খেলছে, ইউ নো, সেন্টার মিডফিল্ড আরাম ওয়ার্টন, এরা কিন্তু কেউই টপ 4 টিমে না। Nottingham Forest, I think they are going to finish as like 16th or 17th. তারপরে হইতেছে কি আরাম ওয়ার্টন, they are going to finish like 12 or 13. Crystal Palace. So তোমার middle of the pack, Kobe Mainoo is the only one, and Declan Rice, they're the only two people they are going to finish in like top 4, top 3 teams in England. Bellingham, Tuchel's সাথে ঝামেলা আছে, yes, so এটা খুবই গ্রে এরিয়া. Cole Palmer had a terrible season. So ইংল্যান্ডে মানে ভালো প্লেয়ার আছে, প্লেয়ারদের সাথে ওই ইগোগুলো যে আসে, ওই ইগোগুলো ম্যানেজ করার প্রবলেম হয়ে যায়। এইটা একটা সবচেয়ে বড় প্রবলেম। আর আর্জেন্টিনার কথা তুমি যেটা বলছো, আগের ওয়ার্ল্ড কাপে মেসির জন্য সবাই খেলছে, ইংল্যান্ডের না আসলে ওইরকম কেউ নাই যে আমরা আমার ক্যাপ্টেনের জন্য খেলতেছি, আমরা এই প্লেয়ারটার জন্য খেলতেছি, আমরা আমার কোচের জন্য খেলতেছি। এটা ইংল্যান্ডের প্লেয়ারদের মানে আমি লাস্ট 20-25 বছর আমার কোনোদিনও দেখা মনে হয় নাই। আমার একবারই মনে হয়েছিল যে বেকহ্যামের যে ওয়ার্ল্ড কাপে পায়ের অবস্থা খারাপ ছিল, অ্যাডিডাস মেড হিম আ স্পেশাল শু, ওই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয়েছে বেকহ্যামের জন্য অনেকেই অনেক কিছু করার ট্রাই করতেছিল, কিন্তু রোনালদিনিও তো ওরা ধ্বংস করে দিছে। ভাই এবার কি মনে হয়, মানে আর্জেন্টিনার মানে এবার কি মেসির জন্য সবাই খেলবে? অফকোর্স ম্যান, তোমার যখন মেসি রোনাল্ডোর মতো একটা ক্যারেক্টার থাকে টিমে, দে বিকাম দ্য বিকন। And do you think just এই কারণেই কি মেসিকে এই ওয়ার্ল্ড কাপে রাখা, বিকজ মেসি কিন্তু চায় চিজ করার রাইট? হ্যাঁ হ্যাঁ ভাই, মেসি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খেলার জন্যই আগে আগে আমেরিকা গেছে। মানে ওর কিন্তু MLS এ যাওয়ার দরকারই নাই। there was Saudi money there was Qatari money there. He could have gone to China, he could have gone anywhere, he could have gone to Argentina, go back to play in his childhood team. But he didn't. He went to America just for one reason. কারণ he is getting a head start. তারপর halfway through, Rodrigo goes to Inter Miami. Rodrigo was in Atletico Madrid. He was a starting 11 player. Rodrigo de Pauler কোনো দরকার ছিল না আমেরিকা চলে যাওয়া এত তাড়াতাড়ি। কিসের জন্য গেছে? মানে এরা তো, and he is in the team, কিসের জন্য? They are getting used to it. আর I think what it is the biggest advantage Argentina has is Messi's already played in America. আমেরিকায় কিন্তু সামারে খেলা অনেক টাফ ভাই। আমেরিকা এক এক পার্টে এক এক রকম ওয়েদার। এখানে ইন্টারেস্টিং কোশ্চেন আছে, হচ্ছে আমেরিকাতে এবার খেলবে, হ্যাঁ, তাদের টিমে যদি আপনার আমার Pochettino is not doing a good job. Like that's my straight up opinion. কারণ আমেরিকা এখন অনেক প্লেয়ার্স আছে যারা ইউরোপে খেলে। Pochettino is a good manager, he's a decent manager, but international level Pochettino is unproven. And America leading up to all the friendly matches and stuff, আমেরিকা কিন্তু অত ভালো খেলে না। আমেরিকার এখন একটাই হোপ পুলিসিচ, তারপরে লিডসের আরনসন, বর্নমাউথের টাইলার অ্যাডামস। And Weston McKennie's been doing really well for a few years in Juventus, but McKennieর উপর অত প্রেশার দেওয়াটা একটা ভুল। কারণ একটা প্লেয়ার আপনারা এত টানতে পারবেন, আর আপনার এত প্লেয়ার যখন ইউরোপে খেলে আপনি যদি ওদের ইউটিলাইজ না করেন, আপনার হোম টার্ফে এটা প্রবলেম হবে। আর ভাই হোম টিম কিন্তু খালি আমেরিকা একা না, হোম টিম কিন্তু কানাডা, হোম টিম মেক্সিকো। So Mexico's Mexico's gameগুলোতে Mexico's gonna try hard, and Mexican league is like much better than MLS by the way. Mexican league is অনেক competitive. Canadian league, that's a different story. You know, we're not talking about that. দুইটা টিম MLS এ খেলে, that's it. We can include them, but rest of it is a joke. I personally think it anyway.
বাট ক্যানাডা আলফোনসো ডেভিস অ্যান্ড জনাথন ডেভিড, এই দুজন ইউরোপের অনেক বড় বড় প্লেয়ার। বাট আদার দেন দ্যাট আমি তেমন কাউরে দেখতেছি না যারা দে ক্যান মেক এন ইম্প্যাক্ট ক্যানাডিয়ান টিমে। মেক্সিকান টিমে কিছু কিছু প্লেয়ার আছে, দে আর গানা আর দে হ্যাভ সামথিং টু প্রুভ এজ ওয়েল, সো দে উইল ট্রাই রিয়েলি হার্ড। বাট এইখানে আমার তিনটা হোম টিমের মধ্যে আমার মনে হচ্ছে আমেরিকা ফ্লপ করে, কারণ অনেক প্রেশার থাকে। আমি জানি না আপনারা কোনোদিন আমেরিকান ফুটবল বা বাস্কেটবল দেখছেন কিনা, বাস্কেটবল দেখা ছিল, আমেরিকান ফুটবল দিয়ে খুব একটা আসলে হারিয়ে গেল। but the point I'm making is American sports fans, we call মানে European football, you call the fans supporters, আমেরিকানরা এদেরকেই বলে ফ্যান। মানে ভাই সাপোর্টার আর ফ্যান কিন্তু দুই জিনিস। ফ্যান হইতেছে কি ভাই আমার এই টিমটা পছন্দ এই সে আন্দাজ, সাপোর্টার্স আর দ্য ওয়ান্স দে অ্যাকচুয়ালি গো টু দ্য গেম এভরি উইকেন্ড। ওরা গিয়ে স্টেডিয়ামে যাবো, স্টেডিয়ামে গিয়ে আওয়াজ করবো, সিজন টিকিট হোল্ডার্স, ক্লাবের মধ্যে যত ফান্ডরেজিং হয় সবাই ডোনেট করতেছে, কিন্তু ওগুলা কিন্তু আমেরিকান কোনো স্পোর্টসে না। আমেরিকান স্পোর্টসই কমার্শিয়ালাইজ। সো আপনার স্পোর্টস কালচার হ্যাঁ হ্যাঁ ভাই, মানে আপনি যখন মানে স্পোর্টস ইজ সাপোজ টু বি কমিউনিটি বিল্ডিং, আপনি কমিউনিটি বিল্ড না করে আপনি যদি কমার্শিয়ালিজম ঢুকাইতে থাকেন সবসময় না সবসময়, ঠিক আছে আপনি টাকা বানাইতে পারবেন, কিন্তু তার মানে এই না যে আপনি ভালো প্লেয়ার প্রডিউস করতে পারবেন। MLS এর সব টিমের মধ্যে আমার একটা টিমই সবচেয়ে ফেভারিট ভাই, এটা হচ্ছে অ্যাটলান্টা ইউনাইটেড। কারণ অ্যাটলান্টা যেই রকম করে ওদের কমিউনিটি বিল্ড করছে, মার্সেডিস স্টেডিয়ামটাও দেখেন এবার ওয়ার্ল্ড কাপে, অ্যামেজিং স্টেডিয়াম। আর ওইটার মধ্যে ডটমন্ডে যেরকম একটা হলুদ ওয়াল থাকে না, আটলান্টার কিন্তু একটা লাল কালো ওয়াল আছে, সেম জিনিস। এরকম 20-25 হাজার মানুষ গোলকিপারের পিছে থাকে, এগুলো কিন্তু অন্য কোনো ফুটবল টিমে না। তো এই কালচারটা যতদিন না আমেরিকা ডেভেলপ করতে পারবো, আমার মনে হয় না যে ওই প্লেয়ারদের কাছ থেকে যে টানটা থাকে না খেলার জন্য, ওইটা আমেরিকান ফুটবলারদের কাছ থেকে পাবো। বিষয়টা বেসিক্যালি মানে আমি অ্যাগ্রি ওয়ার্ক করে, মানে আমাদের টিম চয়েস গুলো সেম টপ 5 এর, জাস্ট আমি ফ্রান্সকে নাম্বার 1 এ রাখবো। ওকে, কারণ ফ্রান্স হচ্ছে সিরিয়াস একটা কম্পিটিটর আই বিলিভ, এন্ড এমবাপ্পে ওদের ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার আমরা জানি, এন্ড দে অলওয়েজ আর আই থিংক দে হ্যাভ মাচ মোর ফিয়ারলেস অ্যাপ্রোচ। হ্যাঁ ভাই সবাই টপ প্লেয়ার, এনো আমি So Mbappe আর তাকে কন্টিনিউ করার জন্য এখন যে ফরওয়ার্ড গুলো আছে, সো দে আর অ্যামেজিং অলসো ইয়াং এন্ড in all respects I think France. ভাই আপনার ওয়াইল্ড কার্ড টিমকে আমার ওয়ার্ল্ড কাপ টিম বলতে পারো I will also agree with Japan Canada. Yes, because if I remember, Japan also performed well in the last World Cup. হ্যাঁ ভাই জাপান কিন্তু মানে কনসিস্টেন্ট টিম, কোরিয়ার চেয়ে কিন্তু জাপান অনেক এশিয়ার মধ্যে কনসিস্টেন্ট টিম। আমি যদি অ্যালগরিদমের কথা বলি, হ্যাঁ হ্যাঁ আমি হচ্ছে এই ফ্রান্স টিমকে হচ্ছে ব্রাজিলের সাথে কম্পেয়ার করতে পারতেছি। সেটা হচ্ছে 1994 আর 2002। ও ওকে 94 তে ব্রাজিল জিতছে, হ্যাঁ 98 তে রানার্স আপ হয়েছে, দুই। হ্যাঁ সেম বস্তু। সো তুমি বলতেছো 18তে চ্যাম্পিয়ন, তারপরে হ্যাঁ আবার চ্যাম্পিয়ন মনে হচ্ছে থার্ড টাইম ফ্রান্স নিতেও পারে। আচ্ছা। ভাই একটা কোশ্চেন আমার সবার জন্য আছে। আচ্ছা। কোশ্চেন এটা হলো, যেহেতু আমেরিকার কথা আসছে এখানে, সো মানে এখন ওয়ার্ল্ডের পরিস্থিতি আমরা সবাই মোটামুটি জানি। সো এইখানে মানে কি মনে হয় যে ইরান মানে এই যে এইখানে কি গেম চেঞ্জার কোনো কিছু মানে হতে পারে? সো আপনাদের কাছে কি মনে হয় ভাই এইটা? আচ্ছা এখানে আমরা কি খেলার মধ্যে পলিটিক্স ঢুকাইতে চাইতেছি এখন? মানে আমি এটা বলতে চাইতেছি যে ইরানের মধ্যে এখন যে আগ্রাসী একটা মনোভাব আমেরিকার জন্য, এটা কি আমরা ফুটবলে মানে দেখতে পারি কিনা? মানে আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা ইরানের ট্রাম্প না কি যেন ভিসা নিয়ে ঝামেলা হইতেছিল ইরানি প্লেয়ারদের, ইরানি অফিশিয়ালদের। হ্যাঁ না আই নো ইটস সর্টেড, বাট মানে এটা কিন্তু একটু ঠোকাঠুকি কিন্তু মানে যে এটারে বলে, হ্যাঁ এটা কিন্তু আছে। সো ইরান যখন যাবে, আমার কাছে পার্সোনালি মনে হইতেছে ভাই ইরান কিন্তু অনেক ভালো করবে এই টুর্নামেন্টে, কারণ ইরানের ওই আমেরিকারে দেখায় দেওয়ার একটা আছে। সো পুরো বিশ্বকে মানে একটা তারা একটা ইম্প্যাক্টফুল পারফরম্যান্স দিতে চায় অবশ্যই। হ্যাঁ They want to make a statement. yeah, it's a statement. They can't make statements with anything else because everything is closed there right now, you know. অলসো ওদেরকে অনেকে সাপোর্ট করবে, আবার অনেকে স্লেটিং করবে। আমেরিকানরা তো করবে, of course MAGA crowd is going to be there, you know, so এটা সারপ্রাইজিং কিছুই না। I mean এইটা হইতেছে কি মাঠের পাশে একটু স্টার জলসা, রাইট? আমার সো হোপফুলি হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে মানে কয়েকটা টিম আছে যারা হচ্ছে পাস পার করে এখানে
ওদের যেমন আগের বিশ্বকাপে ব্রাজিলকে দেখেন ক্রোয়েশিয়ার সাথে, হ্যাঁ। ক্রোয়েশিয়ার লিটারালি হচ্ছে 3-4টা ম্যাচ হচ্ছে ওরা ইয়াতে জিতছে, পেনাল্টি শুটআউটে জিতছে। সো এইবার লাস্ট যে টিমগুলো আছে ওইগুলার কতটা থ্রেড দিতে পারে আচ্ছা দেখো, আই থিঙ্ক ক্রোয়েশিয়া ইজ দ্য অনলি ওয়ান যে এরকম টাইট ফুটবল খেলে ফাইনাল পর্যন্ত গেছে। আমি এরকম পার্সোনালি আর কোনো টিম আমার মনে নাই, স্পেশালি ইভেন মোরক্কো যখন ভালো গেল, মোরক্কো কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে। মোরক্কো ওয়াজ ভেরি কমপ্লিট টিম, অনেক টাইট ইন স্মল স্পেসেস, বল দেয় নাই, ভালো অ্যাগ্রেসিভ ট্যাকেল করতো, ডিফেন্সিভলি সাউন্ড, অ্যাটাকাররা যখন চান্স পাইছে চান্স নিছে। কিন্তু এই ক্রোয়েশিয়া টাইপ টিমরা এইটার আমার মনে হয় না এই ওয়ার্ল্ড কাপে দে আর গোনা গো দ্যাট ফার। আপনার কি কিছু মনে হয় এরকম? কারণ অনেক বেশি টিম, আগের মতো তো আর টিম নাই এখানে, তো মানে টিমের বেশি, এভরিওয়ানস গোনা ট্রাই টু মেক এ স্টেটমেন্ট। ওরা যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, এখন ওয়ার্ল্ড কাপে তো অ্যাক্সিডেন্ট তো হবে, এরা না হইলে তো আর ওয়ার্ল্ড কাপ না। আচ্ছা বলো তারপরে। স্টেজ টিম একটা বেশি রাউন্ড অফ 30, হ্যাঁ, রাউন্ড অফ 16 Yeah. সো ওইটাই মানে ওইখানে এখন দেখা যাক কি হয়, বাট আমি ওরকম কোনো সারপ্রাইজ আসলে এক্সপেক্ট করতেছি না, কারণ সব প্লেয়ার্সরাই সব টিমরাই সিরিয়াস। যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপেও কিন্তু অত বেশি সারপ্রাইজ ছিল না। আগের ওয়ার্ল্ড কাপে যারা রাশিয়া, তারপর রাশিয়া তো বাদই এখন। আগের ওয়ার্ল্ড কাপে হ্যাঁ। বাসপার কি করে দিয়েছে। হ্যাঁ, অফকোর্স। ক্রোয়েশিয়া সেটা আমরা জানি, আর ইরান হচ্ছে অনেকটা বাসপার কি করে খেলে, খেলতো আগে, এখন আপনি একটু চেঞ্জ হয়েছে। না, এবার আমার মনে হয় ইরানস গোনা ট্রাই টু প্লে অ্যাটাকিং ফুটবল, বাট লেটস সি হাউ ইট গোস। আচ্ছা, আমার পাঁচটা পিক করি। অবভিয়াসলি আমার এক নম্বরে ফ্রান্স, কারণ আমি আই এম আ ফ্রান্স সাপোর্টার সিন্স 1998. Fabian Barthez and Zidane were my favorite players. ফ্রান্সের যে প্যানেলটা ছিল ওইখান থেকে 3টা ফার্স্ট 11 টিম বানানো যেত। সো ফ্রান্সের প্লেয়ার পুল নিয়ে আমার কোনো ঝামেলা নাই, কিন্তু আমার একটাই প্রবলেম, এটা হচ্ছে এমবাপ্পের ইগো। You know what I'm saying? I know everyone's going to play for Deschamps, but Mbappe's ego might be a big problem for France. যে এখানে কারণ Ousmane Dembele just became the Ballon d'Or. Barcola had a really good season. Doué had a really good season. So Mbappe is not the only one. তারপরে মিডফিল্ডে PSG যত ফ্রেঞ্চ প্লেয়ার্স আছে, they are in the Champions League final, they just won the league. So it's just like my French players have done really well. So Mbappe je diva-ness jeta ase, it's not going to last it's not going to sit well with the team. So that's the only downside. I think second, definitely I think I'm going to put Spain. Third is Germany. Our fourth is I'm going to put Argentina there because Messi last World Cup. এই করতে পারে। আমার ওয়াইল্ড কার্ড কিসের জন্য যেন মনে হইতেছে পর্তুগাল। রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেন্টার মিডফিল্ডারের যে প্যানেলগুলো আছে এর ওই প্যানেলে সবাই হ্যাড আ রিয়েলি গুড সিজন। অ্যাটাকার্স বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, they had a really good season. So ওরা ওইখানে গিয়া they won't take that much time for them to click into gear. So পর্তুগালের একটাই প্রবলেম, ডিফেন্স। Other than that, Ruben Dias is actually যে dependable একটা ডিফেন্ডার। বাকিদের মধ্যে I'm not João Cancelo, ঠিক আছে, Barcelona, he had a good season. Diego Dalot, he did well in Man United, but এরা কতখানি ট্রান্সলেট হবে ওরা অন্য কাহিনী। বাট রোনালদোর জন্য যে খেলার যে ব্যাপারটা, এইটা আমার কাছে মনে হতেছে পর্তুগাল is gonna go far. Yeah. 26+1 Okay. Of course. All right, so that was the first episode of Full Time with you and me. Hopefully we'll catch you in the next episode. Stay with us. Thank you.